নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো বলো, দিনকাল কীরকম যাচ্ছে? কালকে রাতে শান্তিতে ঘুমোতে পেরেছিলে নাকি ঘুমে কিছুটা ব্যাঘাত ঘটেছিল? কি আপডেট রয়েছে ইস্ট বেঙ্গল শিবিরে? সঞ্জীব গোয়েঙ্কা কি বড় চমক দিয়েছে? সাইনিং কি কমপ্লিট হয়ে গেছে পিভি বিষ্ণুর? সেই নিয়ে একাধিক প্রশ্ন, একাধিক মেসেজ এসেছে। কাউকেই রিপ্লাই করতে পারিনি, কারণ বুঝতেই পারছো কালকে প্রচণ্ড পরিমাণে সমস্ত জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে। কোনো রকম কারেন্ট ছিল না, ফোন পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। তো সেই কারণেই কোনো রকম রেসপন্স করতে পারিনি। তো পুরো আলোচনাটাই কিন্তু আজকে রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে, যেখানে পিভি বিষ্ণুর কি আপডেট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে, সাউল ক্রেসপোকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তো প্লিজ পারলে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথম যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপার কাপ। 20 এপ্রিল বিকেল 4:30 থেকে কিন্তু ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে চলেছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। তো আর হাতে মাত্র সময় রয়েছে কিছুক্ষণ, কয়েক ঘন্টা, তারপরে কিন্তু সুপার কাপের অভিযান ইস্টবেঙ্গল শুরু করবে। তার আগে কালকে সমস্ত জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে, সেই রকম পরিবেশের মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল লাস্ট টাইম প্র্যাকটিস করে নিয়েছে। আজকে খুব সম্ভবত টিম রওনা দিচ্ছে এবং কালকে সেখানে যতটুকু ট্রেনিং সেশন পাবে, এবং পরশুদিন তো খেলা, সেরকম কোনো রকম ট্রেনিং সেশন পাবে না। সেই কারণেই কালকে একদম ওই রকম পরিবেশ, ওই রকম পরিস্থিতি, সেখানেও কিন্তু খুব ভালো প্র্যাকটিস হয়েছে। প্র্যাকটিসে যেই পরিকল্পনাগুলো হয়েছে, যেরকম ফরমেশনে যেতে পারে সেই নিয়ে ডিটেলে পরে আলোচনা করা যাবে, কিন্তু খুব ভালো প্র্যাকটিস হয়েছে। এবং সেখানে এমন কিছু প্লেয়ার এত ভালো পারফরমেন্স করেছে, তাদের উপর কিন্তু আলাদা করে নজর থাকবে, তারা কীরকম পারফরমেন্স করে সুপার কাপে। বিশেষত মেসি বাউলি, দুর্দান্ত নাকি ছন্দে রয়েছে মেসি, সে খুব ভালো করছে। জিকসান, আনোয়ার, তারাও খুব ভালো একটা যুগলবন্দি তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো ওভারঅল কিন্তু এখন একটা ফিল গুড পরিবেশ রয়েছে ইস্ট বেঙ্গল শিবিরে। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলের নির্ভরযোগ্য বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো, তার কিন্তু কিছুটা ইনজুরি হয়েছে, তার রিপোর্ট এসে গেলেই তারপর বোঝা যাবে। কালকে রাতেই রিপোর্ট এসে গেছে এবং সেখানে যেরকমটা জানা যাচ্ছে, সে কিন্তু যে পুরোপুরি সিজন আউট এরকমটা কিন্তু নয়, তাকে মূলত কিছু দিনের জন্য একটু রেস্টে থাকতে হবে, যেটা সাধারণত এই সমস্ত ইনজুরির ক্ষেত্রে হয়। 7টা দিন পুরোপুরি বিশ্রাম নিলে সে কিন্তু আবারও ফিরতে পারবে। এর আগেও আমরা এরকম ইনজুরি বেশ কিছু প্লেয়ারের দেখেছিলাম। তো সেই রকমই ইনজুরি হয়েছে সাউল ক্রেসপোর। তাহলে সাউলকে প্রথম ম্যাচে পাওয়া সম্ভাবনা নেই বললেই চলে। যদি একদম কিছু করা যাচ্ছে না, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা যাচ্ছে যে তাকে খেলানো হবে, তো সেরকম যদি কিছু করা হয় সেটা পরের কথা, কিন্তু প্রথম ম্যাচে তাকে রেস্ট দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এবার নকআউট টুর্নামেন্ট, একটা ম্যাচেই বিদায় ঘন্টাও বেজে যেতে পারে, আর তা না হলে ম্যাচ যদি জেতে তো সেক্ষেত্রে ডার্বি। তো সাউলকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে পরিকল্পনা তো রয়েছে, হঠাৎই তাকে বাদ দিয়ে পরিকল্পনা তো করা সম্ভব নয়। এবার দেখা যাক তাকে কত তাড়াতাড়ি মেডিকেল টিম সুস্থ করে নিতে পারে, কিন্তু 2 দিনের মধ্যে সুস্থ করাটা যথেষ্ট চাপ। হ্যাঁ, প্রথম 90 মিনিট হয়তো খেলতে পারবে না, এবং সেকেন্ড হাফে হয়তো তাকে 70 মিনিটের পর 20-30 মিনিটের জন্য তাকে ব্যবহার করা হতে পারে, এরকমটাই আপডেট রয়েছে। খুব একটা চিন্তার কারণ নেই, কিন্তু ওই যে নকআউট টুর্নামেন্ট সামনেই এসে গেছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। যদি এটা একটু গ্রুপ ফরম্যাটে হতো তাহলে খুব একটা চিন্তার কোনো ব্যাপার ছিল না। এটাই কিন্তু ক্রেসপোকে নিয়ে আপডেট রয়েছে। ক্রেসপোর যা আপডেট ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং এর সাথে সাথে একটা জিনিস অন্তত আমরা সবাই চাইছিলাম যে ইস্টবেঙ্গলের তরফ থেকে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, একটা ভালো রকমভাবে থ্যাংক ইউ পোস্ট দেওয়া হোক ক্লেটন সিলভাকে। সত্যি প্লেয়ারটা অনেক কিছু দিয়েছে, সাধারণ প্লেয়ার হিসাবে এসে ইস্টবেঙ্গলে অন্যতম একটা সেরা নির্ভরযোগ্য প্লেয়ার ছিল এই সিজনটা বাদই রাখো। তাছাড়াও তার যে ঘটনাগুলো সে ঘটিয়েছিল সত্যি অসাধারণ, এবং এইটুকু তাকে কিন্তু সম্মান দেওয়াটা দরকার ছিল, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া টিম করেছে। তাদেরও আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর একটা ভিডিওগ্রাফি করেছে, খুব সুন্দর একটা ইমোশনাল ভিডিওগ্রাফি, এবং সেখান থেকে বিদায় তাকে জানানো, এটা কিন্তু সত্যি খুব ভালো। এবং এই জিনিসটাতে ক্লেটন নিজেও খুশি হয়েছে, ক্লেটন নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও সেটা শেয়ার করেছে। তো ওভারঅল দেখতে গেলে এইভাবে যদি বিচ্ছেদটা হতো অনেক ভালো হতো। ওই একটা ম্যাচ আর বাকি ছিল, বা 2 ম্যাচ 3টে ম্যাচ বাকি ছিল, সেইটুকুটা যদি তাকে রেখে দিয়ে তারপর বিচ্ছেদটা ঘটতো আরও ভালো হতো। তো কিছু করার নেই, ফুটবলে এরকমটাই হয়ে থাকে। তো সেই ঘটনাই কিন্তু ঘটলো, এবং সবথেকে ভালো লাগলো যে একটা ভালো তাকে সম্মান দেওয়া হলো। এটাই ক্লেটনও খুশি, প্রত্যেকটা সমর্থকও কিন্তু খুবই খুশি।
তো এরপরে যে বিষয়টাকে নিয়ে মেন আলোচনা রয়েছে, কালকে সন্ধ্যের পর থেকে যেরকম পরিবেশে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, প্রাকৃতিক পরিবেশ বেশ বিপর্যস্ত ছিল, তার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট, সেখান থেকে পুরো ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়াতে। পোস্টটা আসে, তোমরা সকলেই দেখেছো, একটা বড় নিউজ পোর্টাল থেকে। তারা পোস্ট করেছে যে সব কিছু ঠিকঠাক থাকলে নাকি সবুজ মেরুন জার্সি গায়ে নামতে পারে পিভি ভিষ্ণু, যে বর্তমানে ইস্টবেঙ্গলের প্লেয়ার। ইস্টবেঙ্গলের সাথে এখনও একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার আসল ঘটনাটা কি সেটা তোমাদের কম বেশি সবারই জানা, তবু আরও একবার তোমাদের রিপিট করে দিচ্ছি। দেখো, ভিষ্ণুকে যখন নিয়ে আসা হয়, প্রথম নিয়ে এসেছিল বিনো জর্জ, তার পছন্দের প্লেয়ার। লাস্ট সিজনে সিএফএলে তো ভিষ্ণু খেলো তার আগের সিজন থেকে, কিন্তু ভিষ্ণুকে আনার জন্য অভিষেক কুঞ্জমরা যখন খেলছিল তখন থেকে, জেসিনরা যখন খেলছিল তখন থেকে ভিষ্ণুকে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সিজনে ভিষ্ণুকে আনা যায়নি। তারপরের সিজনে ভিষ্ণুকে একটা ভালো কন্ট্রাক্টে, সাধারণ প্লেয়াররা যেগুলো টাকা পায়, যারা রিজার্ভ টিমে তারা খুবই কম টাকা পায়, তাদের থেকে যথেষ্ট ভালো টাকায় কিন্তু ভিষ্ণুকে নিয়ে আসা হয়েছিল, তাদের তুলনায়, কখনো প্রফেশনাল প্লেয়ারদের তুলনায় নয়, নিয়ে আসা হয়েছিল। এবং সেখানে ভালো পারফরমেন্সের দরুন সিনিয়র দলে ডাক পায়, সিনিয়র দলে ভালো করার জন্য তাকে আইএসএলে রেজিস্টার করানো হয়, আইএসএলেও ভালো পারফরমেন্স হয়েছে। এবার দেখো, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো সেক্ষেত্রে ইনকাম তো করতেই হবে, আর প্লেয়ারদের ক্ষেত্রে এই ইনকামের সময়টা খুবই সীমিত। একটা বড় ইনজুরি তার কেরিয়ার পুরো শেষ করে দিতে পারে। তো সেক্ষেত্রে যতদিন ভালো পিক ফর্মে খেলছে সে তো ইনকাম করতে চাইবে, এতে অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, এটা একদম সাধারণ ব্যাপার। এবং ভিষ্ণুর যদি পরিবার নিয়ে কথা বলি, খুবই মধ্যবিত্ত, খুবই নিম্নবিত্ত পরিবার, সেখানে তার বাবার শারীরিক অবস্থা বেশ কিছুটা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা হিউজ টাকা খরচা হয়। তো সেক্ষেত্রে এত কম টাকায় কে খেলতে চাইবে? সে তো চাইবে, যেহেতু আমি ভালো পারফরমেন্স করছি, একটা ভালো ডিল সে চাইবেই। ম্যানেজমেন্টের কাছে অনেক দিন আগে থেকেই এই ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট বলেছিল সঠিক সময় আমরা ঠিকঠাক করে নেব। ওই করতে করতে যখন জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো ওপেন হলো, সেই সময়েও এই একই রকম কথা হচ্ছিল যে আমরা ঠিক সময় কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবো, মানে সময় চাওয়া হচ্ছে। এবার অবশ্যই প্রত্যেকটা প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার, তারা যদি ভালো অফার পায়, তার কাছে ভালো অফার ছিল। তোমাদের প্রথমেই জানিয়েছিলাম যে বেঙ্গালুরু এফসি একটা ভালো ইনকোয়ারি করেছিল, কিন্তু তার পরবর্তী সময় কেরালা ব্লাস্টার্স একটা ভালো মোটা টাকা খরচা করবে। আনুমানিক তোমরা ধরে রাখো 1 কোটি টাকার উপর বার্ষিক, মানে প্রায় 1,20,00,000 এরকম টাকা বার্ষিক তাকে বেতন দেওয়া হবে। একটা মানে ভালো কন্ট্রাক্ট, সেটার ইস্টবেঙ্গলের মানে হাফের হাফও নয়, এরকম একটা ইস্টবেঙ্গলে সে পায়। কেন অত টাকা সে ছেড়ে দেবে? সে তো চাইবেই ভালো টাকা পেতে। এবং অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কা এমন কিছু কিছু প্লেয়ারকে পছন্দ করে, বা এমন কিছু কিছু প্লেয়ারকে চায় যারা জাতীয় দলের আশপাশে ঘোরাঘুরি করে, বয়সভিত্তিক জাতীয় দলে খেলছে, এরকম কোনো প্লেয়ারকে পছন্দ করে। ভিষ্ণু সেরকমই রয়েছে। ভিষ্ণু ইস্টবেঙ্গল থেকে উত্থান এবং ভালো করছে, ভবিষ্যতে অন্যতম সেরা ইন্ডিয়ান প্লেয়ার হওয়ার সমস্ত গুণাবলী কিন্তু পিভি ভিষ্ণুর মধ্যে রয়েছে। এবার দেখো, আইএসএল শেষ হয়ে গেছে, শিল্ড জিতেছে, কাপ জিতেছে, সব কিছু মোহনবাগানের কাছে। মোহনবাগান আবার এএফসিতে খেলবে, তো সেই কারণেই ভিষ্ণুর এজেন্টের সঙ্গে বেশ কিছুটা কথা হয়। তো এবং কথা হয়ে অনেকটাই কথাবার্তা পজিটিভ দিকে। এবার সমস্যার ব্যাপার কোথায়? সমস্যার ব্যাপার হচ্ছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে এখনও একটা সিজন চুক্তিবদ্ধ রয়েছে, কোনোভাবেই তাকে এই সিজনে মানে কন্ট্রাক্ট ভেঙে নেওয়া সম্ভব নয়। হ্যাঁ, তাকে বলতে গেলে যদি ট্রান্সফার ফি দেওয়া হয়, সেটা ইস্টবেঙ্গল কখনোই রাজি হবে বলে তো মনে হয় না। একটা ক্ষেত্রেই হয়েছিল, মোহনবাগান অঙ্কিত মুখার্জিকে ছেড়েছিল, সেই ইস্টবেঙ্গলে এসেছিল। আর আরও একটা অমরিন্দর খুব সম্ভবত, অরিন্দম ভট্টাচার্য খুব সম্ভবত এসেছিল। এই দুটো খালি ডিল হয়েছিল, তার পরবর্তী সময় এরকম কোনো ডিল হয়নি। কিন্তু লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল যেটা করেছিল, আনোয়ারের লোন ডিল ছিল, আনোয়ারও এরকম একই ব্যাপার, সে প্রফেশনাল কন্ট্রাক্ট চাইছিল, ভালো স্যালারি চাইছিল, কিন্তু তারা ম্যানেজমেন্ট রাজি হয়নি, নিজস্ব কন্ট্রাক্ট টার্মিনেট করে আনোয়ার ইস্টবেঙ্গলে সাইন করে। এই ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেরকম হতে পারে, কিন্তু হওয়াটা ডিফিকাল্ট, কারণ এটা প্রফেশনাল কন্ট্রাক্ট রয়েছে, কোনো লোন কন্ট্রাক্ট নয়। তো সেই জাস্ট আনজাস্ট এই ব্যাপার নিয়ে আমি কিছু এখন বলতে চাইছি না। তো ম্যানেজমেন্টের উচিত যদি কথা বলে কিছুটা হলেও মানে নেগোসিয়েশন করে যদি ঠিকঠাক করে নেওয়া যায়, তাহলে কিন্তু ভিষ্ণু অন্য কোনো জায়গায় নয়, ইস্টবেঙ্গলে খেলার জন্য নিজে মানসিক দিক থেকে প্রস্তুত। কিন্তু অনেক সময় সব কিছু ইমোশন ভুলে গিয়ে ফুটবলকে বেছে নিতে হয়, প্রফেশনকে বেছে নিতে হয়, সেক্ষেত্রে ক্লাব পরিবর্তন করতে হতে পারে। কিন্তু ভিষ্ণু ভালো প্লেয়ার, নিঃসন্দেহে ট্যালেন্টেড প্লেয়ার। মোহনবাগান সুপার জায়েন্টে গেলে হয়তো সে বেঞ্চ প্লেয়ারও হয়ে যেতে পারে, কিংবা সে ফার্স্ট 11-এর স্টার্টারও হতে পারে, সেটা পরের কথা। কিন্তু এই মুহূর্তেই যে সাইন করে ফেলেছে বা সাইন করে দিয়েছে সেরকমটা
নয়। আর এগুলো যখন কোনো টুর্নামেন্ট চলে তার আগে এরকম রটনা এরকম জিনিস চলতে থাকে। এর আগেও আমরা এরকম প্রচুর জিনিস দেখেছি, প্রচুর। ডার্বির আগে তো আরও বেশি করে হয়, মানে মনোসংযোগ একটু নষ্ট করে দেওয়ার জন্যই এগুলো করা হয়, সেরকম কোনো ব্যাপার নেই। এর পরবর্তী সময় বিনো জর্জকে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞাসা করে এই ব্যাপার নিয়ে, তখন বিনো বলেছে না এরকম কোনো ব্যাপার না, এটা পুরোপুরি একটা ফেক ব্যাপার। কিন্তু ফেক না, হ্যাঁ কথাবার্তা মানে ভিষ্ণুর এজেন্টের সঙ্গে মোহনবাগানের যারা রিক্রুটিং টিম রয়েছে তাদের কথাবার্তা হয়েছে, একদম এটা পারফেক্ট নিউজ, একদম সঠিক নিউজ। কিন্তু কোনো সিগনেচারের দিকে ব্যাপারটা এগোনা এখনই সম্ভব নয়। ইস্টবেঙ্গল যদি মাঠে নামে ইস্টবেঙ্গলে ইজি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আনোয়ার আলীর ব্যাপারটা আলাদা, এই ব্যাপারটা আলাদা। কেউ হয়তো গুলিয়ে ফেলছে অনেকেই, কিন্তু গুলিয়ে ফেলার মতন কিছু নেই। একটুখানি বোঝার চেষ্টা করো, যতটুকু আমি আমার অভিজ্ঞতা রয়েছে, যতটুকু আমার কাছে আপডেট রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করো, আবারও এই বিষয় নিয়ে কথা বলার যাবে। এবার হ্যাঁ, ইস্টবেঙ্গল এমন একটা সিস্টেমে যেতে চলেছে, ইস্টবেঙ্গল, পাঞ্জাব, জামশেদপুর এরা এমন একটা সিস্টেমে যেতে চলেছে, তারা ইউথ ডেভেলপমেন্টে ভালো কাজ করবে। পরবর্তী সময় প্লেয়ার কেনা বেচা তো থাকবেই, একটা প্লেয়ারকে তৈরি করে যদি ভালো দামে বিক্রি করে তাতে তো অপরাধ কিছু নেই, এবং সেই টাকা যদি 4টে আরও ভালো প্লেয়ার তৈরি করে তাতে কোনো অপরাধ বোধের কিছু নেই। সেই কাজটা ইস্টবেঙ্গলও করছে। ইস্টবেঙ্গলের কাছে আজাদের মতন একটা ভিষ্ণু 2.0 রয়েছে, যে কিন্তু মানে ভিষ্ণুর থেকেও অনেক বেশি স্কিলফুল প্লেয়ার। তাকে যদি ঠিকঠাকভাবে গ্রুম করা যায় যথেষ্ট ভালো। আমানের মতন প্লেয়ার রয়েছে, যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার। রিজার্ভ টিমে দেবজিতের মতন প্লেয়ার রয়েছে, যেও কিন্তু উইং প্লাস স্ট্রাইকারে ভালো খেলতে পারে, সেকেন্ড স্ট্রাইকারে ভালো খেলতে পারে প্লেয়ার রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পুরো সিনারিওটা রয়েছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তোমাদের মতামত জানাতে পারো যে এই ব্যাপার নিয়ে তোমরা কি বলতে চাইছো, বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে থাকো, সেই নিয়েও পরে আলোচনা করা যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।